শহরের ব্যস্ততম জায়গায় চলছে জনপ্রিয় এক সিরিয়ালের শুটিং। ক্যামেরা চলছে, আলোও জ্বলছে, কিন্তু শট শেষ হওয়ার আগেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ করে শুটিং সেটে নিথর হয়ে পড়ে জনপ্রিয় এক মুখ। প্রথম দেখাতে নিছক অ্যাক্সিডেন্ট মনে হলেও লাশের মুখেই ভেসে ওঠে অস্বাভাবিক কিছু চিহ্ন। তদন্তের দায়িত্বে ছিল নিজের পরিচয় খুঁজে বেড়ানো এক পুলিশ অফিসার, যার প্রতিটা কাজে বাধা হয়ে দাঁড়ায় নিজেরই অস্তিত্ব। যোগ্যতা থাকলেও কেউ মানতে চায় না তার কৃতিত্ব। তবুও নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া সেই অফিসার। শুরু হয় একদিকে নিজের পরিচয় তৈরি করার লড়াই, আর একদিকে যোগ্যতা প্রমাণের। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ পিএসআই মঙ্গলমুখীর কথা, যার গল্পটা আপনাকে সমাজের এক অন্যরকম বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। আশা করি গল্পটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা মঙ্গলমুখী নামের এক ট্রান্স উইমেনকে দেখতে পাই। তার দিনের শুরুটা হয় দুঃস্বপ্ন দিয়ে। আসলে স্বপ্নও নয়, এটা তার জীবনেরই একটা বাস্তব ঘটনা। ছোটবেলায় মঙ্গল একজন পরিপূর্ণ ছেলে ছিল। তার নাম ছিল মহেশ। ছোটবেলা থেকেই মহেশের মেয়ে সাজতে খুব ভালো লাগতো, কিন্তু মহেশের বাবার সেটা একদম পছন্দ ছিল না, যে কারণে সে ছেলেকে সঠিক পথে ফেরানোর জন্য অনেক শাসন করত। ছোট্ট মহেশ বাবার শাসন মানতে না পেরে একদিন নদীতে লাফ দেওয়ার জন্য ছুটে যায়, তবে মহেশের বাবা তাকে বাধা দেয়। যাই হোক, সময়ের সঙ্গে মহেশের জীবনের অনেক পরিবর্তন এসেছে। পরিবারের বিরুদ্ধে গিয়ে সে নিজেকে নারীতে রূপান্তর করেই ফেলেছে। বর্তমানে মহেশ মঙ্গল রূপে নিজের নতুন পরিচয় তৈরি করেছে। এই কারণে অবশ্য মঙ্গলকে তার পরিবার থেকে বিচ্ছিন্নও হতে হয়েছে। মঙ্গল এখন একা একটা বাসায় থাকে। একদিন সকালে হুট করেই মঙ্গলের ছোট বোন মঙ্গলের বাসায় এসে হাজির হয়। মঙ্গল তাকে বাসার ভেতরে ডাকলেও সে বাসায় ঢোকে না। মঙ্গলের বোন জানায় সামনে তার বিয়েতে অনেক খরচ হবে, তাই কিছু প্রপার্টি বিক্রি করতে হবে। এখন যেহেতু মঙ্গল ভাই হিসেবে কোনো দায়িত্ব পালন করেনি, তাই মঙ্গলের পরিবার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলের ভাগের প্রপার্টি বিক্রি করেই তার বোনের বিয়ের খরচ চালাবে। মূলত সেই প্রপার্টির পেপারেই সাইন করিয়ে নিতে এসেছে মঙ্গলের বোন। কথাটা শুনে মঙ্গল হাসি মুখে প্রপার্টির কাগজে সাইন করে দেয়। এরপর সে জিজ্ঞেস করে, বিয়ে কবে? মঙ্গলের বোন বলে দেয়, বিয়ে যেই দিনই হোক, তুমি বিয়েতে ইনভাইটেড না। এমনিতেই তোমার জন্য আমাদের অনেক বদনাম হয়েছে। আমি চাই না তোমার জন্য আমার বিয়েটাও ভেঙে যাক। কথাটা বলেই মঙ্গলের বোন চলে যায়। বোনের আচরণে মঙ্গল অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। এরপর সে রেডি হয়ে থানায় চলে আসে। মঙ্গল একজন পুলিশ অফিসার। বর্তমানে সে বেনারস থানার পিএসআই হিসেবে জব করছে। একজন অফিসার হিসেবে যতটুকু সম্মান পাওয়ার দরকার, মঙ্গল তার কিছুই পায় না। নিজেকে রূপান্তর করায় থানার সবাই তাকে তাচ্ছিল্য করে। আর মঙ্গলের সিনিয়র অফিসার ভীমা মঙ্গলকে বিরক্ত করার কোনো সুযোগ হাতছাড়া করে না। এখন মঙ্গল যেহেতু নিজেকে নারীতে রূপান্তর করেছে, তাই সে লেডিস ওয়াশরুমে যায়। এটা একেবারেই সহ্য হয় না ভীমার। তাই মঙ্গল ওয়াশরুমে ঢুকলেই ভীমা কনস্টেবলদেরকে বলে ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করে দিত। এসব ঘটনা মঙ্গলের সঙ্গে প্রতিদিনই ঘটে। শুধু তাই নয়, পিএসআই হওয়া সত্ত্বেও ভীমা মঙ্গলকে কখনো কোনো কেসের দায়িত্ব দেয় না। সে থানার ভেতর বিভিন্ন খরচের হিসাব নিকাশের দায়িত্ব দেয় মঙ্গলকে। এখানেও সামান্য ভুল হলে ভীমা মঙ্গলের সঙ্গে অনেক রাগারাগি করে। তাই মঙ্গল একদিন ভীমাকে বলে, আমাকে এসব হিসাব নিকাশের দায়িত্ব থেকে মুক্তি দিন, আমি এসবের জন্য এখানে আসিনি। ভীমা তখন তাচ্ছিল্যের স্বরে বলে, তুমি তো পুলিশ হওয়ারই যোগ্য না। এরপর সে মঙ্গলকে বিভিন্ন ধরনের কটু কথা শোনাতে শুরু করে। ওই সময় একজন কনস্টেবল এসে জানায় একটা ফেমাস টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য পুরো টিম বেনারস শহরে এসেছে। যেহেতু একটা পপুলার শো এর শুটিং, তাই দেখতে অনেক মানুষ ভিড় করবে। তাই সেই শুটিংয়ে পুলিশ প্রোটেকশন প্রয়োজন। মঙ্গল শুনেই বলে, আমি শুটিং স্পটে চলে যাচ্ছি। ভীমা প্রথমে রাজি হয় না, কিন্তু মঙ্গল অনেক রিকোয়েস্ট করায় শেষ পর্যন্ত সে রাজি হয়। মঙ্গল কয়েকজন কনস্টেবলকে সাথে নিয়ে শুটিং স্পটে পৌঁছে যায়। কনস্টেবলদেরকে ডিউটি বুঝিয়ে দিয়ে সে একটা চেয়ারে বসে পড়ে। একজন অপারেটরের হাতে হেডফোন দেখে মঙ্গল জিজ্ঞেস করে, এটার কি কাজ? অপারেটর জানায়, হিরো হিরোইন যখন ডায়লগ ডেলিভারি করে, এটার মাধ্যমে শোনা যায়। মঙ্গল এতে একটু ইন্টারেস্ট দেখালে অপারেটর তাকে ওই হেডফোনটা তুলে দেয়। ওই সময়ে সে অদ্ভুত কিছু কথাবার্তা শুনতে পায়। আসলে ওই হেডফোনের সঙ্গে কানেক্টেড মাইক্রোফোন তখন ওই সিরিয়ালের হিরো রবিনের কস্টিউমের সঙ্গে অ্যাটাচ করা ছিল। ব্যাপারটা রবিন একদমই ভুলে গেছে। এই অবস্থায় সে ভ্যানিটি রুমে গিয়ে হিরোইন সুহানার সঙ্গে পার্সোনাল কিছু কথাবার্তা নিয়ে তর্কাতর্কি করছিল। রবিন সুহানাকে জানায় যে সে সুহানাকে বিয়ে করতে চায়, কিন্তু সুহানা বিরক্ত হয়ে বলে, আমি একজন সুপারস্টার, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। এরপর সে রবিনকে অনেকটা হুমকি দিয়ে বলে, এসব ব্যাপার যদি মিডিয়ার সামনে আসে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
এরই মাঝে অপারেটর হেডফোন ফেরত চাওয়ায় মঙ্গল আর বাকি কথাগুলো শুনতে পায় না। তার কিছুক্ষণ পরেই শুটিং শুরু হয়। শুরুতেই রবিনের সিনটা এরকম যে রবিন বেনারসে ঘুরতে এসেছে, রাস্তায় দাঁড়িয়ে এসে লিফট চাচ্ছে। সেই সময় হিরোইন গাড়ি নিয়ে রবিনের সামনে থেকে চলে যাবে। গাড়ির ড্রাইভিং এর একটা শটের জন্য সুহানার বদলে একজন বডি ডাবল রাখা হয়েছে। যাই হোক, শুটিং করার আগে রবিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নেয়। এরপর শুটিং শুরু হলে রবিন নিজের জায়গায় গিয়ে দাঁড়ায়। সুহানার বডি ডাবল গাড়ি নিয়ে রবিনের সামনে যায়, কিন্তু ওই সময় হঠাৎ করে রবিনের কিছু একটা হয়। সে চোখে ঝাপসা দেখতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই সে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে। গাড়ি ততক্ষণে রবিনের সামনে চলে এসেছে। রবিন নিজের অজান্তেই গাড়ির সামনে চলে আসে আর ভয়ানক এক অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সমস্ত ঘটনাটা মঙ্গলের সামনেই ঘটে যায়। রবিনকে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে মঙ্গল। এরপর গাড়ি ড্রাইভ করা সেই বডি ডাবলকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায় সে। মঙ্গল জানতে পারে ওই বডি ডাবল মানবের ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়া সে গাড়ি কেন চালাচ্ছিল এসব নিয়ে মঙ্গল অনেক রাগারাগি করে। মানব মঙ্গলকে বলে, আপনি তো নিজেই সবকিছু দেখেছেন, হিরো নিজেই আমার গাড়ির সামনে চলে এসেছে, এখানে আমার কি দোষ? ওই সময় ভীমা চলে আসে। মঙ্গল এফআইআর লিখছে দেখে ভীমা প্রচন্ড রেগে যায়। সে মঙ্গলকে উঠিয়ে দিয়ে একজন কনস্টেবলকে বলে এফআইআর লিখতে। তারপর সে মানবকে লকআপে আটকে রাখতে বলে। মানব বারবার বলতে থাকে, আমি কিচ্ছু করিনি। এই মানব আবার থার্ড জেন্ডার ছিল, এই কারণে ভীমা তার কোনো কথাই শোনে না। তাই মঙ্গল নিজে ভীমার কাছে গিয়ে বোঝায় যে মানবের কোনো দোষ নেই, পুরো ঘটনাটা মঙ্গলের চোখের সামনেই ঘটেছে, আর রবিনও নিজেই গাড়ির সামনে এসেছিল। ভীমা বলে, মানব তোর কমিউনিটির জন্য ওকে বাঁচানোর চেষ্টা করছিস নাকি? ভীমা অনেকটা জোর দিয়ে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, যে অ্যাক্সিডেন্ট করেছে সে এখন লকআপে। এরই মাঝে নিউজ আসে রবিন মারা গেছে। ভীমা মঙ্গলের ওপর চিৎকার চেঁচামেচি করে বলে, এই কেসের সম্পূর্ণ প্রেশার এখন পুলিশের ওপর আসবে, তাই যত দ্রুত সম্ভব এই কেস ক্লোজ করতে হবে। মঙ্গল বলে, এভাবে নির্দোষ একজন মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে তো কেসটা ক্লোজ করা উচিত হবে না। ভীমা তখন মঙ্গলকে অপমান করতে শুরু করে। তাই মঙ্গল থানা থেকে বেরিয়ে নদীর ঘাটে গিয়ে চুপচাপ বসে থাকে। ওই সময় মঙ্গলের মা কল করে। মঙ্গলের মা অনেক আনন্দের সঙ্গে বলে, সামনের মাসে তোর ছোট বোনের বিয়ে, তুই চলে আসিস, আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। তখনই মঙ্গলের বাবা ফোনটা কেড়ে নিয়ে মঙ্গলকে অপমান করে বলে, ঠিক বলেছে তোর মা, তুই চলে আসিস, বিয়ে বাড়িতে তালি বাজিয়ে নাচ গান করে যাস, তোকে টাকাও দেবো আমি। মঙ্গল বাবার কথার কোনো জবাব দেয় না। এদিকে রবিনের মৃত্যুর সংবাদ দেখে সিরিয়ালের প্রডিউসার বিপুল স্ক্রিপ্ট রাইটার তপস্যাকে কল করে। তপস্যা নিউজ দেখে পুরোপুরি শকড হয়ে পড়েছে, কিন্তু বিপুল বলে, এখন শকড হওয়ার সময় নয়, আমাকে সিরিয়াল কন্টিনিউ করতে হবে, তাই হিরোকে বাদ দিয়ে নতুন করে স্ক্রিপ্ট লেখো। তপস্যা বিরক্ত হয়ে পুরনো স্ক্রিপ্ট ডিলিট করে নতুন কাহিনী লিখতে শুরু করে। অন্যদিকে মঙ্গল রবিনের মৃত্যুর আসল কারণ জানার জন্য শুটিং স্পটে চলে যায়। ততক্ষণে প্রডিউসার বিপুল প্যাক আপ করে বেনারস ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। সবাই সবকিছু গুটিয়ে নিচ্ছিল। তবুও মঙ্গল সেখানকার মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার সহ সবাইকে জিজ্ঞাসাবাদ করেন। মেকআপ আর্টিস্ট জানায় রবিন সবসময় অতিরিক্ত নেশা করত, হতে পারে নেশার কারণেই এমনটা ঘটেছে। আরেকজন বলে, কোনো ব্রেক ছাড়া প্রডিউসার একটানা কাজ করিয়ে যাচ্ছে, ঘুম না হয় সবাই অসুস্থ হয়ে পড়েছে, এই কারণেই হয়তো রবিনের কোনো প্রবলেম হয়েছে। এরই মাঝে বিপুলের কাছে খবর পৌঁছে যায় পুলিশ ইনভেস্টিগেশন করছে। সে দ্রুত মঙ্গলের কাছে এসে বলে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, আমাদের বিরক্ত না করে আপনি এখান থেকে চলে যান, নয়তো আপনার সিনিয়রের কাছে আমি কমপ্লেন করব। মঙ্গল আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। একজন ক্লিনার তখন ওয়াশরুম ক্লিন করছিল। মঙ্গল ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওয়াশরুমের ময়লা ক্লিন করতে গিয়ে ক্লিনারের হাত কেটে গেছে। তাই মঙ্গল ওই ক্লিনারকে পাশের ডিসপেন্সারিতে নিয়ে যায় হাত ক্লিন করে টিটেনাস লাগিয়ে দেওয়ার জন্য। রাতের বেলা বাসায় ফেরার সময় মঙ্গল রবিন রিলেটেড নিউজগুলো দেখতে থাকে। নিউজে জার্নালিস্টরা দাবি করছিল বিনা ইনভেস্টিগেশনে রবিনের কেস ক্লোজ করা হচ্ছে, এর পেছনে কারো ষড়যন্ত্র থাকতে পারে। মঙ্গল নিজেও বুঝতে পারছিল এটা কোনো সাধারণ কেস নয়, এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। পরের দিন মঙ্গল রবিনের ডেড বডি দেখার জন্য মর্গে যায়। সে রবিনের ডেড বডি ভালো করে চেক করে। রবিনের ডেড বডিতে অদ্ভুত কিছু সাইন দেখতে পায় সে। কোনো একটা কারণে তার পুরো ঠোঁট পুরোপুরি নীল হয়ে গিয়েছিল। মঙ্গল রবিনের পুরো বডির ভিডিও করে নেয়। ওই সময় ভীমা মঙ্গলকে কল করে দ্রুত থানায় আসতে বলে। ভীমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আর সেটা মঙ্গলকেই ঠিক করতে হবে। এরই মাঝে রবিনের পোস্টমর্টম রিপোর্ট থানায় পৌঁছে যায়। ভীমা মঙ্গলকে বলে, পোস্টমর্টম রিপোর্ট একদম ক্লিয়ার, রবিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এই কেস এখন ক্লোজ করা হবে। ওদিকে মঙ্গল মর্গ থেকে বের হওয়ার সাথে সাথেই দেখে এক মহিলা চিৎকার চেঁচামেচি করছে, তার ভাই মারা গেছে। মহিলা চিৎকার করে বলছিল তার ভাই একজন ক্লিনার, আজ হাত কেটে যাওয়া একজন পুলিশ অফিসার তার ভাইকে ডিসপেন্সারিতে নিয়ে টিটানাস দিয়েছে, এরপরেই নাকি তার ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলের তখন একটু সন্দেহ হয়,
তাই সে ডেড বডির কাপড় সরিয়ে দেখে এটা সেই ক্লিনার যাকে মঙ্গল ডিসপেন্সারিতে নিয়ে গিয়েছিল। অদ্ভুতভাবে ক্লিনারের মুখটাও রবিনের মতোই নীল হয়ে গেছে। মঙ্গল বুঝতে পারে রবিনের মৃত্যুর সঙ্গে ক্লিনারের মৃত্যুর কোনো না কোনো কানেকশন আছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভীমা থানায় বাকি পুলিশদেরকে নিয়ে পার্টি করছে। আজ তাদের হাতে মোটা অঙ্কের গিফট এসেছে, ওই ঘুষ আর কি। ঘুষের টাকায় সবাই ফুর্তি করছিল। আয়েশ করার জন্য অনলাইন থেকে অনেক খাবারও অর্ডার করেছিল তারা, কিন্তু খাবারের বিল দিতে গেলে ভীমা জানতে পারে টাকাগুলো পাওয়া যাচ্ছে না। ভীমা অবাক হয়ে জিজ্ঞেস করে, এই টাকাগুলো কোথায় গেল? তখন মঙ্গল সামনে এসে বলে, টাকাগুলো যেখান থেকে এসেছিল সেখানেই ফেরত পাঠিয়ে দিয়েছি। আসলে টাকাগুলো পাঠিয়েছিল সিরিয়ালের প্রডিউসার বিপুল। সে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিল যাতে ভীমা এই কেস নিয়ে কোনো প্রকার ইনভেস্টিগেশন না করে। এটাকে নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবে কেসটা ক্লোজ করে দেয়। মঙ্গল সেই টাকা ফেরত দিয়েছে জানতে পেরে ভীমা অনেক চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। মঙ্গল বলে, আমি রবিনের ডেড বডি চেক করেছি, এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। আবার শুটিং সেটের একজন ক্লিনারও মারা গেছে, তার বডিও রবিনের মতোই নীল হয়ে গেছে। এই কেস এইভাবে ক্লোজ করা যাবে না। আমি মুম্বাই গিয়ে কেসের ইনভেস্টিগেশন করতে চাই, আমাকে পারমিশন দিন। ভীমা পারমিশন দিতে রাজি না হলে মঙ্গল বলে, আপনি পারমিশন না দিলে আমি ডিরেক্ট এসপি স্যারের কাছে গিয়ে পারমিশন চাবো। বাধ্য হয়ে ভীমা পারমিশন দিয়ে দেয়, তবে সে একটা শর্ত রাখে। সে মঙ্গলকে 10 দিনের সময় দেয়। এই 10 দিনের মধ্যে যদি সে কেসটা সলভ করতে না পারে তাহলে মঙ্গলকে চাকরি থেকে রিজাইন দিতে হবে। মঙ্গল তার শর্ত মেনে নেয়। ভীমা একটা ব্ল্যাঙ্ক পেপারে মঙ্গলের সাইন নিয়ে নেয়, যাতে 10 দিন পর সে নিজেই মঙ্গলের হয়ে রিজাইন লেটারটা লিখে দিতে পারে। মঙ্গল চুপচাপ সেটাতেই সাইন করে দেয়। ভীমা মঙ্গলকে চ্যালেঞ্জ করে বলে, মঙ্গল এই কেস কখনোই সলভ করতে পারবে না। মঙ্গল জিজ্ঞেস করে, যদি সলভ করতে পারি তাহলে? ভীমা বলে, তাহলে থানার সবাই তোমাকে স্যালুট করবে। আসলে মঙ্গল ট্রান্স হয় থানার কেউই তাকে স্যালুট করতো না কখনো। এই কারণেই ভীমা এমন কথা বলে। মঙ্গল ভীমার সমস্ত শর্ত মেনে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। সে সরাসরি মুম্বাই থানায় চলে যায়। মুম্বাইতে তখন গণেশ পূজার আয়োজন চলছিল। পূজা উপলক্ষে থানার সামনেও ছোটখাটো আয়োজন চলছিল। তার মাঝেই মঙ্গল গিয়ে থানায় হাজির হয়। মঙ্গলকে দেখে থানার চরিত্রবান এসপি মুবারক খান দিওয়ানা হয়ে যায়। এত সুন্দরী অফিসারকে একটু ইমপ্রেস তো করতেই হবে, তাই মুবারক পুরো শরীরে পারফিউম লাগাতে শুরু করে। এদিকে আবার থানার জুনিয়র অফিসার কদম দুজন নেশাগ্রস্ত মেয়েকে অ্যারেস্ট করে পড়েছে ভীষণ বিপাকে। মেয়েগুলো নেশাগ্রস্ত অবস্থায় উল্টোপাল্টা কাজ করায় কদম তাদেরকে থানায় নিয়ে এসেছে। কিন্তু মেয়েগুলো উল্টো কদমের বিরুদ্ধেই মলস্টেশনের অভিযোগ করে। ওরা অনেকটা জোরপূর্বক কদমের ঘাড়ে দোষ চাপিয়ে থানা থেকে বেরোনোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে মঙ্গল থানায় গিয়ে হাজির হয়। সে মেয়ে দুটোকে ধমক দিয়ে চুপচাপ কদমের সামনে বসিয়ে দেয়। এরপর কদমকে বলে ওদের বিরুদ্ধে এফআইআর লিখতে। কদম মঙ্গলকে চিনতে পারে না। তখন মুবারক বের হয়ে মঙ্গলের পরিচয় দেয় এবং জানায় মঙ্গল রবিনের কেস সলভ করতে এসেছে। এখানেও মুবারক মঙ্গলের সঙ্গে একটু ফ্লার্ট করার চেষ্টা করে। সে মঙ্গলের রূপের প্রশংসা করে একেবারে ভাসিয়ে দিতে শুরু করে। তবে মঙ্গল তাকে খুব একটা পাত্তা না দিয়ে জানায় তার হাতে খুব একটা সময় নেই, তাই তাকে এখনই সিরিয়ালের শুটিং সেটে পৌঁছাতে হবে। এটা শুনে মুবারক বলে, আমি নিজেই আপনাকে সেটে নিয়ে যাব। কিন্তু মঙ্গল তার সঙ্গে যেতে রাজি হয় না। সে বলে, আপনি কেন কষ্ট করতে যাবেন? কদম মুবারকের চরিত্র সম্পর্কে ভালোভাবেই জানতো, তাই কদম নিজেই মঙ্গলকে নিয়ে যেতে চায়। মঙ্গলও তার সঙ্গে যেতে চায়, তাই বাধ্য হয়ে মুবারক কদমের সঙ্গেই মঙ্গলকে পাঠাতে রাজি হয়। তবে সে কদমকে সাবধান করে দিয়ে বলে, তোমার ওপর কিন্তু আমার নজর আছে। মঙ্গল এবং কদম শুটিং সেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে সুহানা শুটিংয়ের জন্য রেডি হচ্ছিল। রবিনের মৃত্যুতে সুহানা একটু ভেঙে পড়েছে, তাই প্রডিউসার বিপুল সুহানাকে বোঝাচ্ছিল রবিনের কথা ভুলে গিয়ে যেন শুটিংয়ে মনোযোগ দেয়। এরই মাঝে মঙ্গল সুহানাকে কল করে। পুলিশের কল দেখে সুহানা বিরক্ত হয়ে বলে, এই পুলিশ অফিসার কেন আমার পিছনে লেগেছে? বিপুল বলে, অফিসারকে ব্লক করে দাও। আর যাই করুক, সে আমাদেরকে খুঁজতে অন্তত মুম্বাই আসবে না। ওদের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে মঙ্গল তো অলরেডি মুম্বাই পৌঁছেই গেছে। সে খুব দ্রুত শুটিং সেটেও পৌঁছে যায়। মঙ্গল সুহানাকে ডেকে দিতে বললে সেটের ম্যানেজার বলে, সুহানা ম্যাডাম শুটিং এর জন্য রেডি হচ্ছে। ম্যানেজার একজন স্পট বয়কে বলে সুহানাকে ডেকে দিতে। স্পট বয় সুহানার ভ্যানিটি ভ্যান ঘুরে এসে বলে, সুহানা শুটিং স্পটেই আসেনি। তাই মঙ্গল সরাসরি সুহানার বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে সুহানাকে খুঁজে পায় না। এরপর মঙ্গল আর কদম যখন থানায় ফিরে যায়, মুবারক মঙ্গলকে জিজ্ঞেস করে, প্রথম দিনের ইনভেস্টিগেশন কেমন গেল? মঙ্গল জানায় এখন পর্যন্ত কোনো ক্লুই হাতে পায়নি সে। তখন মুবারক বলে, শুধুমাত্র আপনার জন্য এই কেসটা আমি ভালোভাবে স্টাডি করেছি। পুরো কেস স্টাডি করে আমি যেটা বুঝেছি, রবিনের কেসটা আসলে একটা সিম্পল অ্যাক্সিডেন্ট কেস। তাই এটা নিয়ে ইনভেস্টিগেশন না করে কেসটা আজকের মধ্যেই ক্লোজ করে দিন। মঙ্গল কোনো জবাব দেয় না। এরপর মুবারক নিজেই মঙ্গলকে একটা রেস্টুরেন্টে পার্টিতে নিয়ে যাওয়ার অফার করেন। মঙ্গল বলে,
আমি আজ জার্নি করে এসে অনেক টায়ার্ড হয়ে পড়েছি, তাই আজ আমি কোথাও যাব না, রেস্ট করব। এরপর মঙ্গল আর কদম যখন বেরিয়ে যাচ্ছিল, মোবারক আবারও কদমকে ডেকে বলে, তোমার ওপর কিন্তু আমার নজর আছে, কি করছো না করছো সবই দেখছি আমি। মোবারক এবং কদমের কথাবার্তা মঙ্গলের কাছে একটু সন্দেহজনক মনে হয়। এরপর পুলিশ ক্যান্টিনে কদম মঙ্গলের সঙ্গে কথা বলতে গেলে মঙ্গল বলে, আমি তোমাদের সব ইশারা কিন্তু বুঝতে পারি। ভীমা ম্যাডাম, মোবারক খান, এমনকি তুমি নিজেও প্রডিউসারের সঙ্গে জড়িত। আমি সেটে পৌঁছানোর আগে তুমি যে প্রডিউসারকে ইনফর্ম করে দিয়েছো সেটা কি আমার বুঝতে বাকি নেই? এই কারণেই আমি পৌঁছানোর আগেই হিরোইনকে গায়েব করে দিয়েছে। তোমরা সবাই মিলে প্রডিউসারকে বাঁচানোর চেষ্টা করছো। তোমাদের কারো হেল্প আমার প্রয়োজন নেই। এখন থেকে যা করার আমি নিজেই করব। কদম বলে, তুমি আমাকে ভুল বুঝছো। কিন্তু মঙ্গল কদমের কোনো কথা না শুনেই চলে যায়। এরপর মঙ্গল একা একা ইনভেস্টিগেশনের কাজ শুরু করে দেয়। কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায়। মুম্বাইতে মঙ্গলের থাকার কোনো জায়গা নেই, তাই সে অনলাইনে হোটেল বুক করার চেষ্টা করে। কিন্তু আশেপাশের হোটেলগুলোতে রেন্ট এত বেশি যা মঙ্গলের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছিল না। তাই মঙ্গল ভীমাকে কল করে বলে, যদি সরকারের পক্ষ থেকে তার থাকার ব্যবস্থা করে দিত তাহলে ভালো হতো। স্বাভাবিকভাবেই ভীমা মঙ্গলের কোনো হেল্প করবে না। সে মঙ্গলকে বলে, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু ব্যবস্থা হতে 15-20 দিন সময় লেগে যাবে। এই কয়দিন না হয় তুমি স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমানোর ব্যবস্থা করে নিও। মঙ্গল মুম্বাইতে এসেছে 10 দিনের সময় নিয়ে, তাই ভীমা ব্যবস্থা করার আগেই মঙ্গলকে মুম্বাই ছেড়ে চলে যেতে হবে। মঙ্গল সেটা শুনে একটু হতাশ হয়ে পড়ে। সে থানার বাইরেই বসে বসে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এদিকে মধ্যরাতে কদমের একজন ইনফর্মার কল করে জানায়, একটা হোটেলে ওই সিরিয়ালের পার্টি চলছে। পার্টিতে সুহানাও উপস্থিত আছে। খবরটা শুনে কদম মঙ্গলকে খুঁজতে শুরু করে। তখন মঙ্গলকে থানার বাইরে খুঁজে পায় সে। এরপর সে মঙ্গলকে সব ঘটনা জানায় এবং তাকে সাথে নিয়ে ওই হোটেলে চলে যায়। পার্টিতে ঢুকেই ওরা সুহানাকে দেখতে পায়। ওরা সুহানার কাছেই যাচ্ছিল, কিন্তু তার আগেই একটা মেয়ে পুলিশ দেখে ইচ্ছে করে গ্লাস ফেলে দিয়ে সবাইকে সাবধান করে দেয়। সাথে সাথে পার্টিতে উপস্থিত সবাই যে যার মতো পালিয়ে যায়। সুহানাও পালানোর চেষ্টা করে, কিন্তু মঙ্গল আর কদম তাকে ধরে ফেলে। মঙ্গল এবং কদম সুহানাকে থানায় নিয়ে যায়। যেহেতু পার্টিতে সবাই ড্রাগ নিচ্ছিল, তাই মঙ্গল একটা এফআইআর লেখে এবং সুহানার ব্লাড টেস্ট করতে চায়। কিন্তু সুহানা পেপারে সিগনেচার করতে রাজি হয় না। সে চিৎকার চেঁচামেচি করে সিন ক্রিয়েট করতে শুরু করে। এক পর্যায়ে একজন জুনিয়র অফিসারের পিস্তল কেড়ে নিয়ে সে সুইসাইড করার হুমকিও দিতে শুরু করে। তখন মঙ্গল, কদম সহ থানার সবাই মিলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সুহানা কারো কোনো কথাই শোনে না। এরই মাঝে বিপুল চলে আসে। বিপুলের সঙ্গে আসে মোবারক। বিপুল সুহানাকে শান্ত হতে বলে এবং বুঝিয়ে বলে, মোবারক এই থানার হেড, সে যা বলবে তাই হবে। সে সময় মোবারক ও সুহানাকে বলে তাকে কোনো ব্যাপারে সাইন করতে হবে না, সে যেন শান্ত হয়। মোবারকের কথা শুনে সুহানা পিস্তলটা নিচে নামায়। এর আগেই বিপুল মোবারকের সঙ্গে কেসের ব্যাপারে সেটেলমেন্ট করে নিয়েছিল। মূলত এই কারণেই মোবারক মঙ্গলকে বলেছিল কেসটা ক্লোজ করে দিতে, কিন্তু মঙ্গল আর কদম তার কথা অমান্য করে সুহানাকে অ্যারেস্ট করায় মোবারক ওদের উপর ক্ষেপে যায়। সে সুহানাকে ছেড়ে দিতে বলে, কিন্তু মঙ্গল স্পষ্টভাবে বলে, পুলিশ সুহানাকে একটা ড্রাগ পার্টি থেকে অ্যারেস্ট করেছে, তাই তার ব্লাড টেস্ট করাতেই হবে। মঙ্গল যা করছিল সেটা আইন অনুযায়ী করছিল, তাই মোবারক আর তাকে বাধা দিতে পারে না। এদিকে বিপুলের সঙ্গে যেহেতু তার সেটেলমেন্ট হয়ে গেছে, তাই বিপুল মোবারককে জবাবদিহি করতে শুরু করে। মোবারক বিপুলকে আশ্বস্ত করে বলে, যতই টেস্ট করা হোক না কেন, টেস্টের রিপোর্ট আমি নিজে হাতে জ্বালিয়ে ফেলবো। মোবারকের কাছ থেকে আশ্বাস পেয়ে বিপুল সোহানাকে পেপারে সাইন করতে বলে। এরপর মঙ্গল এবং কদম সোহানার ব্লাড টেস্ট করানোর জন্য তাকে হসপিটালে নিয়ে যায়। এসব করতে করতে রাত অনেক গভীর হয়ে যায়। যেহেতু মঙ্গলের থাকার কোনো জায়গা নেই, তাই কদম মঙ্গলকে নিজের কোয়ার্টারে নিয়ে যায়। মঙ্গল কদমের কাছে তার ফ্যামিলির ব্যাপারে জানতে চায়। কদম জানায় তার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে। এরপর মঙ্গল কদমের কাছে তার ওয়াইফের ব্যাপারে জানতে চায়। কদম তার ওয়াইফের ছবি দেখিয়ে বলে, এখন আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ডিভোর্সের কথাবার্তা চলছে। কদমের ওয়াইফ ধনী এক লোকের প্রেমে পড়ে কদমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। কদমের ওয়াইফ প্রীতি অ্যালিমনি হিসেবে 20 লাখ টাকা দাবি করেছে। কদম একজন সৎ পুলিশ অফিসার, তাই তার পক্ষে এত টাকা জোগাড় করা সহজ কাজ নয়। তাই টাকার কারণে এখনো তাদের ডিভোর্সটা কমপ্লিট হয়নি। সবকিছু শুনে মঙ্গল কদমের জন্য দুঃখ প্রকাশ করে। সেই সাথে মঙ্গল কদমের কাছে ক্ষমাও চেয়ে নেয়, কারণ সে কদমকে ভুল বুঝেছিল। মঙ্গল ভেবেছিল কদম হয়তো প্রডিউসারকে বাঁচানোর চেষ্টা করছে, তবে এখন তার ভুল পুরোপুরি ভেঙে গেছে। কদম বলে, যা হবার তা তো হয়ে গেছে, এত ফর্মালিটির কিছু নেই। মঙ্গলকে নিজের বেডরুমে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে কদম ছাদে চলে যায়। পুরো রাত সে মদ আর সিগারেট পান করেই কাটিয়ে দেয়। ওয়াইফের ধোকা দেওয়ার পর থেকে এটাই কদমের ডেইলি রুটিন। সারাদিন ডিউটি করে রাতে বাড়ি ফিরে নেশার জগতে ডুবে যায় সে। এদিকে সুহানার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সকালবেলা একের পর এক ফোনের নোটিফিকেশনে সুহানার ঘুম ভেঙে যায়।
সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই সুহানা দেখতে পায় সমস্ত নিউজ চ্যানেলে তাকে নিয়ে নিউজ হচ্ছে। সুহানার ব্লাড টেস্টের রিপোর্ট মিডিয়ার কাছে লিক হয়ে গেছে। সুহানা প্রেগনেন্ট ছিল, যেটা সে সবার কাছ থেকে গোপন রেখেছিল। কিন্তু ব্লাড টেস্টের রিপোর্ট লিক হওয়ার কারণে এখন পুরো দেশ জেনে গেছে সে প্রেগনেন্ট। এই নিউজ দেখার পর সুহানা পাগলের মতো চিৎকার করতে শুরু করে। বিপুল সুহানাকে ফোন করে রাগারাগি করে বলে, তুমি যে প্রেগনেন্ট এটা মিডিয়ার লোকজন জানলো কিভাবে? সুহানা বলে, আমি কিছুই জানি না কিভাবে সবকিছু ঘটে গেল। বিপুল বলে, যা হবার তা হয়ে গেছে, কিন্তু তুমি আজই অ্যাবর্শন করে ফেলো। সুহানা চিন্তিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নিতে পারছিল না সে কি করবে। এদিকে এসব নিউজ লিক হওয়ার পর মঙ্গল এবং কদম রবিনের মায়ের সঙ্গে দেখা করতে যায়। রবিনের মা তাদেরকে জানায় রবিনের মৃত্যুর কয়েকদিন আগে থেকে সুহানার মধ্যে পরিবর্তন এসেছে। সে রবিনের সঙ্গে ঠিকভাবে কথা পর্যন্ত বলতো না। রবিনের মা সন্দেহ করে রবিনের মৃত্যুর পেছনে হয়তো সুহানার কোনো হাত থাকতেও পারে। সুহানার গর্ভের সন্তানের ব্যাপারে জানতে চাইলে রবিনের মা বলে, আমার মনে হয় না এই সন্তান রবিনের। রবিন আমাকে সব কথাই বলতো। এরকম কিছু হলে রবিন অবশ্যই আমাকে জানাতো। তাছাড়া সুহানা তো একটা গোল্ড ডিগার মেয়ে, সে হয়তো কোনো বড় লোকের ছেলে ফাঁসিয়ে প্রেগনেন্ট হয়েছে। এসব বলতে বলতে রবিনের মা কান্না শুরু করে দেয়। মঙ্গল তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি, আমরা অবশ্যই রবিনকে ন্যায় বিচার পাইয়ে দেব। এরপর তারা থানায় ফিরে আসে। কদম সন্দেহ করে সুহানার গর্ভের সন্তান যদি রবিনের না হয় তাহলে ওই সন্তান নিশ্চিতভাবেই প্রডিউসার বিপুলের। রবিন হয়তো ওদের সম্পর্কের ব্যাপারে জেনে গেছে, তাই সুহানা আর বিপুল মিলে তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। কদমের কথা শুনে মঙ্গলের মনে পড়ে সেদিন শুটিং সেটে হেডফোনে মঙ্গল সুহানা এবং রবিনের কনভারসেশন শুনেছিল। সুহানা রবিনকে হুমকি দিয়ে বলেছিল জানাজানি যদি হয়ে যায় তাহলে সে রবিনকে ছাড়বে না। কিন্তু শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে মঙ্গল নিশ্চিত হতে পারে না যে সুহানার গর্ভের সন্তান বিপুলের। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তো ডিএনএ টেস্ট করার প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন কোর্টের অর্ডার। শুধু তাই নয়, ডিএনএ টেস্ট করার জন্য বিপুল এবং সুহানার পারমিশনও লাগবে, যেটা স্বাভাবিকভাবেই ওদের দুজনের কেউই দিতে রাজি হবে না। কদম তখন মঙ্গলকে বলে, তুমি সুহানাকে রাজি করানোর ব্যবস্থা করো, বিপুলের ব্যবস্থা আমি করছি। কদমের কথা মতো মঙ্গল ডিএনএ টেস্টের জন্য কোর্টের অর্ডার নিয়ে সুহানার বাড়িতে যায়। সুহানা ডিএনএ টেস্টের কথা শুনেই রেগে যায়। মঙ্গল জানায় কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, পেপার সাইন করা ছাড়া সুহানার আর কোনো উপায় নেই। সে চাইলে উকিল হায়ার করতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। বাধ্য হয়ে সুহানা ডিএনএ টেস্টের পেপারে সাইন করে দেয়। এদিকে কদমের দায়িত্ব ছিল বিপুলের পারমিশন নেওয়া, যেটা সে কখনোই দেবে না। তাই কদম নিজে বিপুলের কাছে না গিয়ে একটা চালাকি করে। কদম তার দুজন ইনফর্মারকে বিপুলের কাছে পাঠিয়ে দেয়। ওরা মূলত থার্ড জেন্ডার ছিল। ওরা বিপুলের শো এর জন্য আশীর্বাদ করার নাম করে বিপুলের কাছে টাকা চায়। এখন বিপুলেরও যেহেতু খারাপ সময় চলছে, তাই সে টাকাটা দিয়েও দেয়। এরপর কদমের ইনফর্মাররা বিপুলের মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করার নামে বিপুলের মাথা থেকে কিছু চুল নিয়ে নেয়। এরপর সেগুলো কদমের কাছে নিয়ে যায়, আর কদম সেই চুলগুলো ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠিয়ে দেয়। এদিকে সুহানার জীবনে একের পর এক যা কিছু ঘটছে সেসব নিয়ে বেচারি অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। সে অনবরত মদ পান করতে শুরু করে। এক পর্যায়ে মাতাল অবস্থায় সুহানা সিদ্ধান্ত নেয় সে সুইসাইড করবে। রাগের মাথায় সে মঙ্গলকে একটা ভিডিও পাঠায়, যেখানে সুহানা বলে মঙ্গলের প্রেশারের কারণেই সুহানা সুইসাইড করতে যাচ্ছেন। সুহানার মৃত্যুর জন্য মঙ্গল দায়ী। ভিডিও দেখে মঙ্গল দ্রুত সুহানার বাড়িতে ছুটে যায়। সুহানা তখন ওয়াশরুমের দরজা আটকে দিয়ে ভেতরে বসে নিজের গায়ে মদ ঢেলে দিচ্ছিল। সে চাচ্ছিল গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দেবে। মঙ্গল সুহানার বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সুইসাইড করা থেকে বাধা দেয়। সুহানা এতে রেগে গিয়ে মঙ্গলকে বলে, তুমি কি চাও? না শান্তিতে বাঁচতে দিচ্ছ, আর না শান্তিতে মরতে দিচ্ছ। মঙ্গল সুহানাকে বলে, মরে যাওয়াটাই সলিউশন নয়। সুহানা রেগে গিয়ে বলে, তাহলে সলিউশন কি? ডিএনএ টেস্ট করানো? এই ডিএনএ টেস্টের কারণে আজ পুরো দুনিয়া জানতে পেরে গেছে যে আমি প্রেগনেন্ট। আমার সম্মান, আমার ক্যারিয়ার, আমার বাচ্চা সবকিছু শেষ হয়ে গেছে। এসব বলতে বলতে সুহানা কান্নায় ভেঙে পড়ে। মঙ্গল সুহানাকে সরি বললে সুহানা আরো বেশি রেগে গিয়ে তাকে বলে, তোমার সরি দিয়ে আমি কি করব? আজ পুরো দুনিয়া সুহানা কাপুরকে ট্রল করছে। আমার মনে হচ্ছে আমি আজ মরে গেলেও সবাই সেটা নিয়ে পাবলিসিটি স্টান্ট করবে। সুহানা এসব কিছুর জন্য মঙ্গলকে দায়ী করে। মঙ্গল সুহানাকে জিজ্ঞেস করে যে এই বাচ্চাটা রবিনের ছিল কিনা। সুহানা তখন সেটা স্বীকার করে। এটা শুনে মঙ্গল অনেক অবাক হয়, কারণ সে ভেবেছিল এই বাচ্চাটা বিপুলের। সুহানা বলে, আমাকে বলা হয়েছিল আমার প্রেগন্যান্সির ব্যাপারে কেউ যদি জানতে পারে তাহলে আমাকে শো থেকে বের করে দেওয়া হবে। আর এই বিষয়টা নিয়েই আমার আর রবিনের ঝগড়া হতো, কারণ রবিন ফ্যামিলি চাইতো আর আমি চাইতাম আমার ক্যারিয়ার। রবিনের অ্যাক্সিডেন্টের আগেও আমরা ভ্যানিটিতে এই বিষয়টা নিয়ে ঝগড়া করছিলাম, কিন্তু এটাই যে আমাদের শেষ কনভারসেশন হবে এটা আমি ভাবতেই পারিনি।
মঙ্গল সুহানাকে হেল্প করতে চাইলে সুহানা তাকে কড়াভাবে মানা করে দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। মঙ্গল এরপর সেখান থেকে বের হয়ে গেলে ভীমা তাকে কল করে, কিন্তু মঙ্গল ভীমার ফোনটা রিসিভ করে না। এরপর মঙ্গল কদমের সাথে চলে যায়, যার কারণে ভীমা রেগে গিয়ে পান্ডেকে মঙ্গলের জন্য একটা ফায়ার লেটার রেডি করতে বলে। এদিকে কদম আর মঙ্গলের মধ্যকার সম্পর্ক আরো গভীর হয়। মোবারক কদমকে কল করলে কদমও ফোনটা তোলে না। কদম মঙ্গলের সঙ্গে অনেক ভালো সময় কাটাচ্ছিল। বিপুল মোবারকের কাছে গিয়ে ডিএনএ টেস্টের ফাইল দিয়ে বলে, মঙ্গল তোমার নাকের ডগা দিয়ে আমার ডিএনএ টেস্ট করিয়ে নিয়ে গেছে, আর তুমি সেটা জানতেই পারোনি। বিপুল মোবারককে অনেক কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মঙ্গল আর কদম পুলিশ স্টেশনে আসে। মোবারক তাদের উপর অনেক রেগেছিল। থানার বাইরে এসে মঙ্গল আর কদমকে অনেক কাছাকাছি দেখতে পায়। স্টেশনে ঢোকার আগে কদম থানার মন্দিরেও যায়। তখন সেখানে মোবারক এসে তাকে বলে, তুই এক হাতে নিজের স্ত্রী আর অন্য হাতে মঙ্গলকে সামলাচ্ছিস। এটা শুনে কদম বলে, আমাকে একটু সম্মান দিয়ে কথা বলুন। এটা শুনে মোবারক রেগে গিয়ে বলে, যেখানে তুই বাড়িতে গিয়ে অন্য এক মহিলার সঙ্গে থাকছিস সেখানে তুই সম্মানের কথা বলছিস? এসব কি আমি তোর স্ত্রীকে বলে দেব? আমার থানায় এসব চলবে না। আর তোকে আগেও বলেছি যে রবিন ডিসুজার কেস বন্ধ হয়ে গেছে, তাই এখান থেকে তুই সরে যা। মোবারকের চিৎকার শুনে মঙ্গল সেখানে এসে তাকে বলে, রবিন ডিসুজার কেস আর ওপেন হবে না। ওই কেস আমরা দেখেছি, সেখানে কিচ্ছু নেই। এটা একটা সিম্পল অ্যাক্সিডেন্ট, তাই কাল আমি ফিরে যাচ্ছি। মঙ্গল এখানে মোবারককে বলে যে এখানে কদমের কোনো দোষ নেই, এই ডিএনএ টেস্ট সে করিয়েছিল। সে মোবারককে কনফার্মও করে দেয় যে এই কেস পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। এতে মোবারকও কিছুটা শান্ত হয়। মোবারক চলে গেলে মঙ্গল কদমকে বলে, আমার কারণে তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। কাল আমি ফিরে যাচ্ছি। কিন্তু কদম এই কেস থেকে সরতে চাইছিল না। এজন্য সে মঙ্গলকে এই কেস না ছাড়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মঙ্গল তার কথা না শুনে অনেক আপসেট হয়ে চলে যায়। মঙ্গল বাড়ি গিয়ে প্যাকিং করতে শুরু করে। তখনই তার মা তাকে কল করে। মঙ্গলের মা তাকে জিজ্ঞেস করে সে কবে তার সঙ্গে দেখা করতে আসবে। মঙ্গল তার মাকে জানায় যে সে কাল ফিরছে। মঙ্গল আপসেট হয়ে তার মাকে বলে, প্রতিবারের মতো এবারও আমি হেরে গেছি। এটা শুনে মঙ্গলের মা তাকে এনকারেজ করে আর মঙ্গলের মনে সাহস জোগাতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে মঙ্গলের বাবা চলে আসে। সে তার স্ত্রীকে মঙ্গলের সঙ্গে কথা বলতে দেখে অনেক রেগে যায় আর তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে মঙ্গলকে বলে, যে ছেলে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে তাকে ওপরওয়ালাও সমর্থন করে না। সে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ধাক্কা খায়। তুমি এখানে আর কখনো ফোন করবে না মহেশ। এই বলে সে ফোনটা কেটে দেয়। বাবার কথায় মঙ্গল অনেক কষ্ট পায়। এদিকে কদমও মঙ্গলের জন্য অনেক আপসেট ছিল। এতদিন ধরে মঙ্গলের সঙ্গে চলতে চলতে কদম মঙ্গলকে ভালোবেসে ফেলেছিল, তাই মঙ্গলের ফিরে যাওয়ার বিষয়টা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মঙ্গল সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বের হতেই যাচ্ছিল, তখন মঙ্গল দেখে তার বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ। সে জানালা দিয়ে বাইরে তাকালে অনেক লোক দেখতে পায়। বাইরে কদমের স্ত্রী প্রীতি কোনোভাবে জানতে পেরেছিল যে কদম তার বাড়িতে একটা মেয়েকে রেখেছে, যার ফলে সে রেগে পাড়ার লোকজন জড়ো করেছিল আর মঙ্গলকে আটকে রেখেছিল। সে কদমকেও ফোন করে সেখানে ডাকে। কদম সেখানে পৌঁছলে প্রীতি দরজা খুলে মঙ্গলকে ঘর থেকে বের করে পাড়ার লোকজনের সামনেই তাকে আর কদমকে অনেক অপমান করে। প্রীতি সবার সামনে কদম আর মঙ্গলকে চরিত্রহীন বলে অপমান করে আর কদমকে হুমকি দেয় যে ডিভোর্সের সময় এলিমনি হিসেবে সে কদমের থেকে 50 লাখ টাকা নেবে। প্রীতি সেখানে এক লোককে দিয়ে এই সব কিছুর ভিডিও বানাচ্ছিল। মঙ্গল এখানে প্রীতিকে অনেক কথা শোনায় আর তাকে হ্যারাসমেন্ট কেস করার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর পাড়ার সবাই চলে যায়। মঙ্গল এত অপমান নিতে পারছিল না, তাই সে ভীষণ আপসেট হয়ে পড়ে। কদম এইসবের জন্য মঙ্গলকে সরি বলে আর তাকে স্টেশনে ছাড়তে যেতে চায়, কিন্তু মঙ্গল জানায় যে তার ট্রেন মিস হয়ে গেছে। কদম মঙ্গলকে রেস্ট করতে বলে ছাদে গিয়ে মদ খেতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মঙ্গল এসে তাকে বলে, তুমি নিজের সঙ্গে অন্যায় করছো। কদম মঙ্গলকে বলে, আমার সাথে কেউ নেই। প্রীতিও একজন ধনী ছেলের জন্য আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার সারাটা দিন বসের গালি শুনেই চলে যায়। এই মদই আমার একমাত্র ভরসা। সত্যি বলতে আমার তো বেঁচে থাকারই কোনো ইচ্ছা করে না। মঙ্গল তাকে বলে, অন্যান্য মানুষের জীবনের কমপ্লিকেশনের ব্যাপারে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। কদম অনেক আপসেট হয়ে নিজের জীবনের সমস্ত দুঃখের ব্যাপারে মঙ্গলকে বলতে শুরু করে। তখন মঙ্গল বলে, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনের ব্যাপারে জানলে তুমি কিছুই বুঝতে পারবে না। কদম এতে অনেক উত্তেজিত হয়ে মঙ্গলকে বলে, তোমার কেন মনে হচ্ছে আমি কিছুই বুঝতে পারবো না? সবাই কেন এটা ভাবে যে আমি কিছুই বুঝি না? তুমি জানো আমার জীবনে তুমি আসার পর আমি আবার হাসতে শিখেছি। আমি আমার জীবনে আনন্দ পেয়েছি। এখন তুমিও চলে যাচ্ছ, যেও না আমাকে ছেড়ে। এসব বলতে বলতে কদম মঙ্গলকে জড়িয়ে ধরে। মঙ্গল নিজের ব্যাপারে কদমকে বলার চেষ্টা করে, কিন্তু কদম তাকে কিছুই বলতে দিচ্ছিল না। মঙ্গলও কদমের প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে,
কারণ কোথাও না কোথাও মঙ্গলও কদমকে ভালোবেসে ফেলেছিল। মঙ্গল তবুও কদমকে বলে দেয় যে সে একজন ট্রান্সজেন্ডার। গত 3 বছর ধরে সে নিজের ট্রানজিশন করাচ্ছে। এটা শুনে কদম অনেক অবাক হয়ে যায়। কদম এটা শোনার পর মঙ্গলকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কদমের চলে যাওয়ার পর মঙ্গল কান্নায় ভেঙে পড়ে। মঙ্গল কদমকে ভালোবাসলেও তার জীবনের এই ত্রুটির কারণে সে সব সময় কদমের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু সে পারেনি। এটা মঙ্গলের জীবনের এমন এক কঠিন সত্য যা সে চাইলেও কখনো বদলাতে পারবে না। কদম অনেক আপসেট হয়ে ছাদে বসে অনেক মদ খায় আর সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম ভাঙলেই কদম মঙ্গলের সঙ্গে কথা বলতে তার ফ্ল্যাটে যায়। সে ঘরের কোথাও মঙ্গলকে খুঁজে পায় না। কদম বাথরুমে পানির আওয়াজ পেয়ে গত রাতের জন্য মঙ্গলের কাছে ক্ষমা চায়। কদম মঙ্গলকে বলে, আমার চোখে তুমি একজন মানুষ, আর আমি একজন মানুষকে মানুষের নজরেই দেখি। কিন্তু এতে মঙ্গল কোনো রেসপন্স করে না। কদম তখন বাথরুমের দরজায় হাত রাখলে সে দেখে বাথরুমের দরজা তো খোলা, সেখানে একটা ট্যাপ থেকে পানি পড়ছিল। কদম বুঝতে পারে মঙ্গল সেখান থেকে চলে গেছে, যার ফলে সে অনেক আপসেট হয়ে যায়। এদিকে মঙ্গল তার সব জিনিস গুছিয়ে রবিনের কাছে ক্ষমা চাইতে রবিনের কবরের কাছে যায়। তখন সে রবিনের কবরের সামনে তপস্যাকে বসে থাকতে দেখে। মঙ্গল তপস্যাকে দেখে জিজ্ঞেস করে, আপনি কি রবিনের রিলেটিভ? তপস্যা তখন মঙ্গলের কাছে নিজেকে রবিনের ফ্যান হিসেবে পরিচয় দেয়। এরপর তপস্যা সেখান থেকে চলে যায়। তপস্যা চলে গেলে মঙ্গল রবিনের কবরের সামনে বসে চরম অনুতপ্ত হয়ে তাকে বলে, আমি জানি তোমার মৃত্যু কেবল কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তোমাকে মার্ডার করা হয়েছে, কিন্তু আমি তোমাকে জাস্টিস দিতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। কদম তখন মঙ্গলকে মেসেজ করে থানায় আসতে বলে। মঙ্গল উঠে চলে যাওয়ার সময় সেখানে একটা ব্যাগ দেখতে পায়, যেটা তপস্যা ভুল করে সেখানে রেখে চলে গেছে। মঙ্গল সেটা নিজের সাথে করে থানায় নিয়ে চলে যায়। সেখানে কদম মঙ্গলকে রবিনের টক্সিকোলজি রিপোর্টটা দেখিয়ে বলে, তুমি ঠিক ছিলে, রবিনকে সত্যিই খুন করা হয়েছে। এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে ইন্ডিয়ান ক্রেট নামের একটা সাপের বিষের কারণেই তার মৃত্যু হয়েছে। মঙ্গল বলে, এজন্যই তার ঠোঁট নীল হয়ে পড়েছিল। কদম তাকে জিজ্ঞেস করে যে সে রবিনের শরীরে সাপ কাটার কোনো দাগ দেখেছিল কিনা। মঙ্গল জানায় সে কোথাও সাপে কাটার কোনো চিহ্ন দেখেনি। কদম তখন অবাক হয়ে বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? মঙ্গল বলে, এই কেসে এমন কিছু আছে যা আমাদের সামনেই আছে, তবু আমরা দেখতে পাচ্ছি না। অবশেষে তারা রবিনের খুনের একটা সূত্র খুঁজে পায়, যার কারণে কদম আর মঙ্গল দুজনেই সিদ্ধান্ত নেয় তারা এই কেস নিয়ে আবার ইনভেস্টিগেশন শুরু করবে। এরপর মঙ্গল আর কদম নতুন পাওয়া সূত্র ধরেই এই কেসের তদন্ত শুরু করে। কেস নিয়ে রিসার্চ করার সময় কদম মঙ্গলের অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু মঙ্গল নিজেকে সরিয়ে নেয়। মঙ্গল রিসার্চ নিয়ে ফোকাস করলেও কদমের ফোকাস ছিল শুধুমাত্র মঙ্গলের ওপর। মঙ্গলও এটা বুঝতে পারে, কিন্তু সে তাকে ইগনোর করে। এরপর তারা রবিনের রিপোর্ট নিয়ে স্নেক রিসার্চারের কাছে যায়। ওই রিসার্চার তাদেরকে বলে রবিনের শরীরে 10 মিলিগ্রাম সাপের বিষ পাওয়া গেছে। এই সাপ মানুষকে কামড়ানোর জন্য 10 মিলিগ্রাম বিষ বের করলেও বেশিরভাগ বিষ নিচেই পড়ে যায়। মানুষের শরীরে মাত্র 2 মিলিগ্রামের মতো বিষই প্রবেশ করে, কিন্তু রবিনের বডিতে 10 মিলিগ্রাম বিষই পাওয়া গেছে। এর মানে হয় একটা সাপ তাকে 4 থেকে 5 বার কেটেছে, আর না হয় 5টা সাপ আলাদা আলাদা কেটেছে। নয়তোবা কেউ ইচ্ছে করেই রবিনকে এত পরিমাণে বিষ দিয়েছে যাতে সে বাঁচতে না পারে। কদম তাকে প্রশ্ন করে, তাহলে মঙ্গল যে রবিনের অ্যাক্সিডেন্ট হতে দেখেছে, রবিনের শরীরে এই বিষ কিভাবে গেল? ওই রিসার্চার বলে, এই বিষ মানুষের শরীরে প্রবেশ করার পর মানুষ 6-7 ঘন্টা নেশায় থাকে। মঙ্গল তখন বলে, আমি বুঝতে পেরেছি, এই নেশার কারণেই হয়তো তার পা কাঁপছিল আর সে ঠিকভাবে দেখতেও পারছিল না, আর এই কারণেই সে গাড়ির সামনে চলে আসে, যার ফলে তার অ্যাক্সিডেন্ট হয়। কদম ওই রিসার্চারকে জিজ্ঞেস করে, ওই সাপের বিষ কোথায় পাওয়া যায়? রিসার্চার জানায় যে ইন্ডিয়াতে এমন কিছু কমিউনিটি আছে যারা এই সাপের বিষ বের করে, আর এই বিষ অনেক চড়া দামে বিক্রি হয়। আর যে কমিউনিটি এই সাপ পোষে তাদের গায়ে এই সাপের ট্যাটু করা থাকে। আমি এমন একটা কমিউনিটিকে চিনি, এখানে আমরা তপস্যার ঘাড়েও এরকমই একটা ট্যাটু দেখতে পাই। এদিকে মঙ্গল আর কদম শুটিং সেটের বাথরুমের সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছিল। সেখানে বিকলাঙ্গদের জন্য একটা ওয়াশরুম ছিল। রবিনকে তারাও ওই বিকলাঙ্গদের ওয়াশরুমে যেতে দেখে। মঙ্গল সিসিটিভি ফুটেজ দেখে কদমকে বলে, রবিনের হাতে একটা প্যাকেট আছে, এটার মধ্যে কিছু একটা ছিল। এরপর আমি ওই ওয়াশরুমে গিয়েছিলাম। আমি বাইরে এসে সেখানে একটা সুইপারকে দেখতে পাই, যার হাতটা কাটা ছিল, কিন্তু তাকে সাপে কাটেনি, তার হাত কেটেছিল কাচে। সেই কাচ হয়তো ওই প্যাকেটে ছিল, যেটা সেখানকার ময়লা ছুরি থেকে তুলেছিল সে। ওই কাচেই হয়তো বিষ ছিল, যেটা ওই সুইপারের রক্তের সঙ্গে মিশে গিয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়েছে। সব শুনে কদম বলে, এর মানে বিষ ওয়াশরুমে ছিল, আর ওই বিষ ওই বোতলের মধ্যে ছিল।
নেশাটা সে হয়তো তার ভ্যানিটিতে করেছিল, কিন্তু বোতলটা সে তার ভ্যানিটিতে ফেলেনি, কারণ সবাই তো জানে যে এই ভ্যানিটি হিরোর। এজন্য সে বিকলাঙ্গদের ওয়াশরুমে গিয়ে ফেলেছে। কদম মঙ্গলকে জিজ্ঞেস করে সে ওই বিকলাঙ্গদের ওয়াশরুমে কেন গিয়েছিল। জবাবে মঙ্গল বলে, ছেলেদের ওয়াশরুমে আমরা অনেক আনসেফ ফিল করি, আবার মহিলাদের ওয়াশরুমে মহিলারাও অনেক আনসেফ ফিল করি, এজন্য আমি বিকলাঙ্গদের ওয়াশরুমে গিয়েছিলাম। ভাগ্যের খেলা দেখো, যদি আমি ওই দিন ওয়াশরুমে না যেতাম তাহলে এই কেসের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্রটাই তো মিস হয়ে যেত। এখন আমাদের জানতে হবে যে এই ডেঞ্জারাস বিষ তার কাছে কিভাবে পৌঁছলো, কে এটার পেডলার। কদম এরপর রবিনের কল রেকর্ড থেকে 3টা আননোন নাম্বার খুঁজে পেয়েছিল, যেখানে 2টো নাম্বার বন্ধ ছিল আর একটা নাম্বার খোলা ছিল। কদম তার এক ফ্রেন্ডকে কল করে ওই নাম্বারটা তাকে দিয়ে ওই নাম্বারের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করতে বলে। কদমের ফ্রেন্ড নাম্বারটা চেক করে তাকে জানায় যে নাম্বারটা রাজস্থানের, এটা বাবর সিং নামে রেজিস্টার করা, আর এটা লাস্ট লোকেশন বেনারসের সংকট মোচন ব্রিজ ছিল। মঙ্গল তখন কদমকে বলে, বেনারসে রবিনের হোটেলের সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করেছি, তার সাথে সেখানে কেউ দেখা করতে আসেনি। এর মানে পেডলার তাকে ওই হোটেলে বিষ দেয়নি, বরং তাকে হোটেল থেকে দূরে এনে তারপর বিষ দিয়েছিল। এরপর আমরা কিছু বাচ্চাকে একটা জায়গায় ক্রিকেট খেলতে দেখি। হঠাৎই তাদের একটা বল বাড়ির জানালায় গিয়ে লেগে ভেঙে যায়। এতই বাচ্চারা ভয় পেয়ে লুকিয়ে পড়ে। কাঁচ ভাঙার আওয়াজ শুনে ঘরের ভেতর থেকে তপস্যা বেরিয়ে আসে। ওই বাড়িটা আসলে তপস্যারই বাড়ি ছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো তার বাড়ির আশেপাশে কেউই থাকতো না। তপস্যা তার বাড়ি থেকে বের হয়ে একটা মাছওয়ালির কাছে গিয়ে তার কাছ থেকে কিছু মাছ কিনে বাড়িতে আসে। এরপর তার বাড়িতে ঢুকে একটা চাবি দিয়ে একটা সিক্রেট রুমে যায়। আমরা এই সিক্রেট রুমে অনেক হাঁড়ি দেখতে পাই, যেখানে তপস্যা সিক্রেটলি অনেক বিষধর সাপ পুষত। আর এখানে এই সিরিজের সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। আসলে এই তপস্যায় তার পোষা বিষধর সাপ থেকে বিষ নিয়ে রবিনকে দিয়েছিল, যার কারণে রবিনের মৃত্যু হয়েছে। তপস্যা তার ইন্ডিয়ান ক্রেস্ট সাপের জন্যই মাছ কিনে এনেছিল। তপস্যা তার সাপকে মাছ খেতে দিলেও ওই বিষধর সাপটা ভেতর থেকে বেরিয়ে আসে। এদিকে ভীমা মোবারককে কল করে মঙ্গলকে অপমান করে জিজ্ঞেস করে যে মঙ্গলকে কবে বেনারসে ফেরত পাঠাচ্ছ। মোবারক তাকে বলে, সে তো চলে গেছে, আপনি এভাবে বলবেন না, আপনি তো জানেনই আমি মহিলাদের কত সম্মান করি। এটা শুনে ভীমা হেসে তাকে জবাব দেয়, যাকে আপনি মহিলা ভাবছেন সে কয়েক বছর আগে একজন পুরুষ ছিল। কিছুদিন আগেই সে নিজের অপারেশন করিয়ে মহিলা হয়েছে, তাকে মহিলা হিসেবে সম্মান দেবেন না? সে তো ট্রান্সজেন্ডার। এটা শুনে মোবারক অনেক অবাক হয়। কদমে বাবর সিং এর ব্যাপারে ইনফরমেশন বের করে মঙ্গলের কাছে যায়। সে মঙ্গলকে বলে, এই বাবর সিং তো 5 বছর আগেই মারা গেছে। আমার মনে হচ্ছে আমরা খুনির খুব কাছাকাছি আছি, কালকের মধ্যেই হয়তো খুনির কাছে পৌঁছে যাব। মঙ্গল বলে, কালকের দিন আমাদের জন্য কোনো সাধারণ দিন না, কাল আমাদের ডেডলাইন। হয় কালকে জিতবো, আর নয়তো আমি কালকে ফায়ার হব। রিজাইনের কথা শুনে কদম অবাক হয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মঙ্গল বলে, আমি এখানে আসার আগে ভীমা আমার থেকে সাইন নিয়েছিল। সে বলেছিল যদি 10 দিনের মধ্যে এই কেস আমি সলভ করতে না পারি তাহলে আমাকে ফায়ার করে দেবে। কদমকে মঙ্গলের থেকে দূরে সরানোর জন্য মোবারক কদমকে তার কেবিনে ডেকে তাকে অন্য একটা কেসের জন্য অন্য জায়গায় পাঠাতে চায়, কিন্তু কদম তাকে জানিয়ে দেয় যে সে মঙ্গলের সঙ্গে রবিনের কেসটা নিয়ে কাজে আছে। এটা শুনে মোবারক রেগে গিয়ে বলে, সে তো ফিরে যাচ্ছিল। কদম তাকে জানায় যে রবিনের কেসে একটা নতুন ক্লু পাওয়া গেছে। মোবারক এটা শুনে অনেক রেগে যায় আর তাকে মঙ্গলকে কেবিনে পাঠাতে বলে। কিছুক্ষণ পর মঙ্গল তার কেবিনে এলে মোবারক তাকে বলে, আমি আপনার ব্যাপারে সবকিছু জেনে গেছি। আমি আপনাকে মহিলা ভাবতাম, কিন্তু আপনি তো আসলে পুরুষ। আজ ভীমা ভারতী আমাকে আপনার ব্যাপারে সবকিছু বলে দিয়েছে। মোবারক যেহেতু মঙ্গলকে শুরু থেকেই কুনজরে দেখত, তাই এবার সে মঙ্গলের ব্যাপারে সত্যি জানার পর সরাসরি তাকে খারাপ প্রস্তাব দেয়। এর বিনিময়ে সে রবিন ডিসুজার কেসে মঙ্গলকে হেল্প করতে চায়। মঙ্গল এসব শুনে মোবারককে বলে, আর যদি আমি এতে রাজি না হই তাহলে? মঙ্গল তখন বলে, তাহলে আজই তোমাকে বেনারস পাঠিয়ে দেব, এরপর তুমি আর রবিনকে জাস্টিস দিতে পারবে না। মঙ্গল তখন মোবারককে বলে, রবিন জাস্টিস পাবেই, তবে এটা আপনি কখনো ভুলবেন না যে আপনি আজ যে আচরণ করেছেন তার জন্য আমি আপনাকে শাস্তি দিতে পারি, আমার শুধু অ্যাকশন নেওয়া বাকি। এটা বলে মঙ্গল রেগে সেখান থেকে বের হয়ে যেতে থাকে। তখন মোবারক পেছন থেকে ডেকে মঙ্গলকে বলে, অ্যাকশন তো আমিও নিতে পারি, আমি তোমার ব্যাপারে এই সত্যিটা সবাইকে জানিয়ে দিতে পারি। এটা শুনে মঙ্গল আরও রেগে যায় আর সে বাইরে গিয়ে হেল্প ডেস্কের সামনে দাঁড়িয়ে সেখানে থাকা সমস্ত পুলিশদেরকে উদ্দেশ্য করে কান্নাজড়িত কণ্ঠে বলে, আজ আমি আপনাদেরকে হেল্প করতে চাই। কিছু মানুষ এই দুনিয়াতে 100% পারফেক্ট হয় না। কিছু মানুষ আছে যাদের শরীর আর ইমোশন অন্য মানুষদের থেকে আলাদা হয়, আর এমন মানুষ যখন নিজের এই পরিচয়টাকে অ্যাকসেপ্ট করে নেয় তখনই সবাই তাদেরকে ট্রান্সজেন্ডার বলে। আমি একজন ট্রান্সজেন্ডার। আমি যখন জন্মেছিলাম তখন ঘরে ছেলে হয়েছিল বলে বাবার বুক গর্বে অনেক প্রসারিত হয়েছিল,
কিন্তু আসলে তার ঘরের ছেলের শরীরে একটা মেয়ে জন্ম হয়েছিল। যখন বাবা আমার সত্যিটা জানতে পারে তখন সে আমাকে অনেক মেরেছিল, তবুও আমি আমার সাহস হারাইনি। আমি অনেক পরিশ্রম করেছি, এমনকি পরিবারের সঙ্গে সম্পর্কও ছিন্ন করেছি। আমি পরিশ্রম করে পুলিশের ট্রেনিং করেছি, এরপর পুলিশ হয়েছি, কারণ আমি ভেবেছিলাম এরপর আমাকে আমার জেন্ডারের মাধ্যমে নয়, বরং আমার যোগ্যতার মাধ্যমে আমাকে জাজ করা হবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। দুনিয়ার সব জায়গায় তো আর হেল্প ডেস্ক নেই, তাই আমি আজ এই হেল্প ডেস্কের সামনে দাঁড়িয়েছি। আপনাদের যার যে প্রশ্ন আছে আমাকে করুন, আমি জবাব দেব, কিন্তু তবু আপনার ট্রান্সজেন্ডারদেরকে বাঁচতে দিন। এসব বলে মঙ্গল কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। মঙ্গলের সেখান থেকে বের হওয়ার পর সেখানকার সবাই কদমের দিকে তাকিয়ে হাসতে থাকে। এটা দেখে কদম তাকে বলে, এতে হাসার কি আছে? তখন একজন কনস্টেবল বলে, তার কথায় আমি হাসছি না, বরং তোর উপর হাসছি। মোবারকও কদমকে অপমান করে বলে, তুমি ট্রান্সজেন্ডারের সঙ্গে মিশলে তোমার স্ত্রী তো চলে যাবেই। থানার সবাই এসব শুনে কদমের ওপর হাসতে থাকে। মোবারকও কদমকে সবার সামনে অনেক অপমান করে। মোবারক কদমকে তার নতুন ডিউটিতে যেতে বলে। এদিকে বাইরে মঙ্গল মন খারাপ করে বসেছিল। কদম তার কাছে এলে মঙ্গল তাকে রবিনের কেসের ইনভেস্টিগেশনের জন্য বের হতে বলে, কিন্তু কদম তাকে বলে, মোবারক সাহেব আমাকে অর্ডার দিয়েছে, আমাকে নতুন ডিউটিতে যেতে হবে। আমাদের সফর এই পর্যন্তই ছিল মঙ্গল। এটা বলে কদম চলে যায়। মঙ্গল এতে অনেক আপসেট হয়ে যায়। অবশেষে কদম ও মঙ্গলকে একা ফেলে রেখে চলে যায়। মঙ্গলের পাশে এখন কেউ নেই। সে হতাশ হয়ে তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ডেস্কে যায়। সেখানে সে তপস্যার ব্যাগটা দেখতে পায়। মঙ্গল তপস্যার ব্যাগটা খুলে সেটার ভেতরে একটা স্ক্রিপ্ট দেখতে পায়, যেটার নাম ছিল আধা সা ইশক। সেখানে তপস্যার নাম প্রেরণা লেখা ছিল। এটা দেখে মঙ্গল বুঝতে পারে যে সে একজন রাইটার, আর রবিন তার এই স্ক্রিপ্টে অভিনয় করেছিল। কিন্তু সে এখন নিজেকে রবিনের ফ্যান হিসেবে পরিচয় কেন দিল, এটা নিয়েই মঙ্গলের একটু সন্দেহ হয়। এরপর মঙ্গল ওই স্ক্রিপ্ট থেকে নাম্বার নিয়ে তপস্যাকে কল করে তার ব্যাগের ব্যাপারে জানায়। তপস্যার তখন মনে পড়ে যে সে তার ব্যাগ তো রবিনের কবরের কাছে ফেলে এসেছিল। মঙ্গল তপস্যার বাড়িতে গিয়ে ব্যাগটা দিতে চাইলে তপস্যা তাকে মানা করে দেয়, আর তাকে অন্য একটা জায়গায় ব্যাগটা নিয়ে আসতে বলে। মঙ্গল তপস্যার ব্যাগ নিয়ে সেই জায়গায় গিয়ে তাকে প্রেরণা নামে ডাকতে শুরু করে, কিন্তু তপস্যা এতে কোনো রেসপন্স করে না। মঙ্গল তখন তার কাছে গিয়ে বলে, আমি আপনাকে অনেকক্ষণ যাবৎ প্রেরণা বলে ডাকছি, কিন্তু আপনি তো কোনো রেসপন্স করছিলেন না। তপস্যা বলে, আমার নাম প্রেরণা নয়, তপস্যা। মঙ্গল তখন জিজ্ঞেস করে, আসলে আপনাকে ব্যাগটা পৌঁছে দেওয়ার জন্য আপনার ব্যাগটা খুলেছিলাম, সেখানে আপনার নাম প্রেরণা দেওয়া ছিল, আর আপনি আমাকে রবিনের ফ্যান হিসেবে পরিচয় দিয়েছিলেন, কিন্তু আপনি তো আসলে তার রাইটার। এটা শুনে তপস্যা কিছুটা ঘাবড়ে যায় আর বলে, আমি একজন রাইটার, সঙ্গে রবিনের ফ্যানও। এটা বলেই তপস্যা তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। মঙ্গলের এতে তপস্যার উপর কিছুটা সন্দেহ হয়। এজন্য সে সুহানার সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু সুহানা তার সঙ্গে কথা বলতে রাজি হয় না, যার কারণে মঙ্গল তাকে জানিয়ে দেয় যে রবিনের মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং তাকে খুন করা হয়েছে। এটা শুনে সুহানা অনেক অবাক হয়ে যায়। সে অনেক উত্তেজিত হয়ে বলে, আপনারা খুনিকে ধরেননি কেন? আপনারা কি করছেন? মঙ্গল সুহানাকে বলে, আমি চাইলেও রবিনকে জাস্টিস দিতে পারবো না, কারণ আমার পরিচয় এই কেসে বারবার বাধা সৃষ্টি করছে। মঙ্গল এবার সংকোচ না করে সুহানাকে বলে দেয় যে সে একজন ট্রান্সজেন্ডার। সুহানা এটা শুনে অনেক বেশি অবাক হয়। মঙ্গল বলে, এটা শুনে যেভাবে আপনার চোখগুলো বড় বড় হয়েছে, সেভাবে আমাদের সিস্টেমের চোখগুলো অনেক বড় হয়ে গেছে। এই জন্য এখন এই কেস সলভ করা বাদ দিয়ে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। সব শোনার পর সুহানা মঙ্গলকে হেল্প করতে রাজি হয়ে যায়। মঙ্গল প্রেরণার লেখা স্ক্রিপ্ট ফাইল বের করে সুহানাকে বলে, আমি আপনার ফাইলটা দেখেছিলাম, সেখানে SWA এর মানে কি? সুহানা বলে, এটা একটা রাইটার্স অ্যাসোসিয়েশন, যেখানে সব রাইটাররা নিজেদের স্ক্রিপ্ট নিজেদের আইডির মাধ্যমে রেজিস্টার করে। মঙ্গল তাকে জিজ্ঞেস করে যে তার কাছে তপস্যার কোনো আইডির স্ক্রিপ্ট আছে কিনা। সুহানা তখন তপস্যার একটা স্ক্রিপ্ট ফাইল বের করে এনে মঙ্গলকে দেয় আর বলে, এটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ এই প্রজেক্টেই প্রথম আমার রবিনের সঙ্গে পরিচয় হয়েছিল, এজন্য এটা আমি অনেক যত্ন করে রেখেছি। মঙ্গল তখন প্রেরণার ফাইলের সঙ্গে তপস্যার ফাইল দুটো মেলালে সেখানে দুটো স্ক্রিপ্টের আইডি নম্বর একই দেখতে পায়। সুহানাও এটা দেখে অবাক হয়ে বলে, আইডি নাম্বার দুটো সেম, কিন্তু নাম আলাদা কেন? মঙ্গল বলে, আমিও তো এটাই ভাবছি। সুহানা তখন বলে, এটা তো রবিন আর তপস্যার ফাইটিং এর কারণে হয়নি? মঙ্গল এটা শুনে সুহানাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সুহানা বলে, তপস্যা আর রবিন স্ক্রিপ্ট নিয়ে অনেক ঝগড়া করত। মঙ্গল সুহানাকে জিজ্ঞেস করে, আপনি কি এই SWA এর সাহায্যে তপস্যার অ্যাড্রেস বের করতে পারবেন? সুহানা তখন এক ফ্রেন্ডের মাধ্যমে মঙ্গলকে তপস্যার অ্যাড্রেস বের করে দেয়। এরপর মঙ্গল সরাসরি তপস্যার অ্যাড্রেসে চলে যায়। সে চুপি চুপি তপস্যার বাড়ির ওই সিক্রেট রুমের জানালার কাছে যায়। ওই জানালার কাজটা সেদিন বাচ্চাদের ঝোড়া বলের কারণে ভেঙে গিয়েছিল।
ওই ভাঙা জানালা দিয়ে উকি দিলে মঙ্গল সেখানে তপস্যাকে তার সাপ থেকে বিষ বের করতে দেখে। মঙ্গল প্রমাণ হিসেবে এই পুরো ঘটনাটা তার মোবাইলে রেকর্ড করে নেয়। এরপর সে ভেতরে ঢুকে তপস্যাকে গান পয়েন্টে নেয়। তাকে হঠাৎ দেখে তপস্যা চমকে যায়। মঙ্গল তাকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে, তুমি রবিনকে কেন মেরেছ? তপস্যা বলে, আমি কেন তাকে মারব? আমি তো নিজেই ওই শোয়ের রাইটার, আমি কেন আমার হিরোকে মারতে যাব? মঙ্গল তখন বলে, কারণ হিরো তোমার ক্রেডিট কেড়ে নিচ্ছিল। এজন্য তুমি সোশ্যাল মিডিয়াতেও তাকে অনেক ট্রোল করেছো, যার কারণে রবিনের অনেক ফলোয়ারও কমে গিয়েছিল, যার কারণে সে তোমাকে এতটাই ঘৃণা করতে শুরু করেছিল যে তোমাকে শো থেকে সরানোর চেষ্টা করেছিল। এইসব কথা শুনে তপস্যা অনেক অবাক হয়ে যায়, কারণ এই সবকিছু সত্যি ছিল। রবিন কিছুটা পরিচিতি পাওয়ার পর মিডিয়ার সামনে সে বলেছিল যে শোয়ের কাহিনীতে একদমই দম না থাকলেও হিরোর চেহারার কারণে অনেক সময় শো হিট হয়, যেটা তপস্যার কোনোভাবেই হজম হয়নি। তাই লাস্ট শোতেও তপস্যার সঙ্গে রবিনের এটা নিয়ে ঝগড়া হয়েছিল, যার কারণে রবিন বিপুলকেও বলেছিল হয় এই শোতে তপস্যা থাকবে আর না হয় সে। কিন্তু বিপুল রবিনকে ছাড়তে চায়নি, যার কারণে এই শো পপুলার করার জন্য বিপুল তপস্যাকে বলেছিল যে তার নাম এই শো থেকে সরাতে হবে। কিন্তু তপস্যার এই বিষয়টা একদম ভালো লাগেনি। বিপুল তখন তপস্যাকে অন্য নামে স্ক্রিপ্ট লিখতে বলেছিল, যার কারণে তপস্যা বাধ্য হয়ে রবিনের জন্য প্রেরণা নামে স্ক্রিপ্ট লিখতে শুরু করে। মঙ্গল তপস্যাকে বলে, তুমি তপস্যা থেকে প্রেরণা হয়ে ঘোস্ট রাইটিং করেছো আর এমন এক এপিসোড লিখেছো যেখানে তুমি রবিনকে মার্ডার করে সেটাতে একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখাতে পারো। তুমি জানতে রবিন রাগনিত, এজন্যই 12 নম্বর এপিসোডে তুমি রবিনের কাছে স্নেক পয়জন পাঠিয়েছিলে। ওই পয়জন তুমি বেশি মাত্রায় দিয়েছিলে, যার কারণে তার অনেক নেশা হয়, আর সেই কারণে সে ঠিকভাবে দেখতে পাচ্ছিল না। সে কাঁপতে কাঁপতে হঠাৎ গাড়ির সামনে চলে আসে, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়। এটাই তো আসল সত্যি, তাই না? সব শুনে তপস্যা উত্তেজিত হয়ে চিৎকার করে মঙ্গলকে বলে, হ্যাঁ এটাই সত্যি, আমি রবিনকে মেরেছি, কারণ সে রাইটারদেরকে পায়ের তলায় রাখত। একটা টেলিভিশন ফিল্মের ওয়েব সিরিজ কিভাবে শুরু হয় তুমি জানো? রাইটাররা এর পেছনে সবচেয়ে বেশি পরিশ্রম করে। তোমার কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? একজন রাইটার পরিশ্রম করে স্ক্রিপ্ট লেখে, এরপর অ্যাক্টররা তাদের গল্পের ক্যারেক্টার হয়, তাদের লেখার ডায়লগগুলো বলে, এরপর তালি বাজে অ্যাক্টরদের জন্য, আর রাইটাররা আড়ালেই দাঁড়িয়ে থাকে। পরিশ্রম একজন করে আর ক্রেডিট অন্য কেউ নিয়ে যায়। আমি রবিনকে মেরেছি কারণ সে শোতে নিজেকে সবচেয়ে বড় ভাবতে শুরু করেছিল। তপস্যা কাঁদতে কাঁদতে মঙ্গলকে বলে, আমি খুনি নই, আমি একজন আর্টিস্ট যে নিজের আর্ট, নিজের অধিকার আর নিজের পরিচয়ের জন্য লড়াই করেছে। তুমিও তো নিজের পরিচয়ের জন্য লড়ছো। তুমি কিভাবে মহেশ থেকে মঙ্গল হয়েছো আমি তা সব জানি। মঙ্গল তপস্যাকে বলে, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু তুমি নিজের পরিচয় অন্যের হাততালির মধ্যে নয়, বরং নিজের মধ্যে খোঁজো। তপস্যা বলে, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি তোমার জ্ঞান চাই না। এটা বলেই সে মঙ্গলের উপর অ্যাটাক করে পালাতে যায়, কিন্তু মঙ্গল তাকে ধরে ফেলে। এখানে তপস্যা আর মঙ্গলের মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে তপস্যা সেখান থেকে একটা হাড়ি নিচে ফেলে দেয়, আর সেই হাড়ির ভেতর থেকে একটা বিষধর সাপ বেরিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই ওই সাপটা মঙ্গলের পায়ে দংশন করে। সেই সুযোগে তপস্যা বাইরে বেরিয়ে রুমের দরজাটা আটকে দেয়, আর মঙ্গলকে বলে, তোমার হাতে এখন মাত্র 1 ঘন্টা সময় আছে, নিজের প্রাণ বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। মঙ্গল কোনোভাবে ভাঙা জানালা দিয়ে বাইরে বের হয়। সাপের বিষের কারণে মঙ্গলের শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছিল। মঙ্গল সেই অবস্থায় কদমকে কল করে জানায় যে তাকে সাপে কামড়েছে। কদম এতে বিচলিত হয়ে মঙ্গলকে তার লোকেশন দিতে বলে। মঙ্গল কদমকে তার লোকেশন দিয়ে দেয়। এরপর সে এক জায়গায় গিয়ে অচেতন হয়ে যায়। কিছুক্ষণ পর কদম সেখানে চলে আসে। কদম মঙ্গলকে ওই অবস্থায় দেখে অনেক বিচলিত হয়ে পড়ে। সে মঙ্গলকে নিয়ে হসপিটালে চলে যায়, কিন্তু হসপিটালের ডক্টর জানায় যে এই বিষের অ্যান্টিডোট স্টক আউট হয়ে গেছে। কদম ডক্টরকে দ্রুত সেই অ্যান্টিডোট অ্যারেঞ্জ করতে বলে। এরপর কদম শহরের বিভিন্ন ট্রান্সজেন্ডারদেরকে কল করে তাদেরকে এই বিষের অ্যান্টিডোট পাঠাতে বলে। এদিকে মঙ্গলের অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছিল। কদম মঙ্গলের পাশে দাঁড়িয়ে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করছিল। এই মুহূর্তে মঙ্গল যেন নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছিল। সে নিজের শেষ নিঃশ্বাস গুনতে গুনতে তার ছোটবেলায় নিজের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হওয়ার সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো মনে করছিল। যে মুহূর্তে মঙ্গল ভাবছিল নিজের মৃত্যু নিশ্চিত, ঠিক সেই মুহূর্তে তারই মতো কিছু মেয়ে সঠিক সময়ে অ্যান্টিডোট জোগাড় করে মঙ্গলকে বাঁচিয়ে নেয়, যার ফলে মঙ্গল সেই যাত্রায় বেঁচে যায়। এরপর মঙ্গলের প্রচেষ্টায় ফাইনালি রবিনের খুনিকে পুলিশ অ্যারেস্ট করে। সমস্ত নিউজ চ্যানেলে মঙ্গলকে নিয়েই নিউজ ছড়িয়ে পড়ে, এমনকি খবরের কাগজেও তার ছবি ছাপানো হয়, যা দেখে কদম অনেক খুশি হয়। আর সেই কাগজ নিয়ে ছুটে মঙ্গলের কাছে যায় এবং তার কাজের অনেক প্রশংসা করে। মঙ্গল কদমকে বলে, তুমিও অনেক সাহায্য করেছো, না হলে আমি আজ জিততে পারতাম না, আর না আজ বেঁচে থাকতে পারতাম। তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমি ভাবতাম স্মাইল করা অনেক কঠিন, কিন্তু তোমার সঙ্গে থাকতে থাকতে আমি বুঝতে পেরেছি যে স্মাইল করা এতটাও কঠিন না। তুমি আমাকে অনেক হেল্প করেছো।
এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর মঙ্গল ফাইনালি তার টাস্ক কমপ্লিট করে কদমকে বিদায় জানিয়ে বেনারসে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। আর কদম অসহায় চোখে মঙ্গলকে দেখতে থাকে। বেনারসে ফিরে মঙ্গল সেই ঘাটে যায় যেখানে সে বাড়ি থেকে বের হওয়ার পর প্রথম এসেছিল। সেখানে সে তার পুরনো চরিত্র মহেশের দেখা পায়। অবশেষে সব দুঃখ ভুলে মঙ্গল আবার স্মাইল করে। পরের সিনে আমরা দেখি থানায় অনেকগুলো সাংবাদিক ভীমার ইন্টারভিউ নিচ্ছে। ভীমা মিডিয়ার সামনে নিজের মিথ্যা গুণগান গেয়ে বলে, এই কেস অনেক কঠিন ছিল, কিন্তু আমরা হার মানিনি। আমি তো প্রথম দিনই সবাইকে বলে দিয়েছি, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদেরকে এই কেসের একটা সুরাহা করতেই হবে। আমার টিম এত বড় কেস জিতেছে, এতে আমি গর্বিত। মিডিয়ার লোকেরা ভীমাকে মঙ্গলের ব্যাপারে জিজ্ঞেস করলে ভীমা তাদেরকে মঙ্গলের ব্যাপারে কিছু না বলে তার পুরো টিমের প্রশংসা করতে শুরু করে আর সবাইকে নিজের ফটো তুলতে বলে। তখনই মঙ্গল থানায় আসে। তার মিডিয়ার লোকেদের ওপর কোনো ইন্টারেস্ট ছিল না। সে চুপচাপ গিয়ে তার কেবিনে বসে পড়ে। মিডিয়ার সামনে ভীমা নিজেকে প্রমোট করলেও অন্যান্য ডিপার্টমেন্টের সমস্ত অফিসার মঙ্গলের কেবিনে গিয়ে তাকে সেলুট করে। মঙ্গলের তখন মনে পড়ে মুম্বাই যাওয়ার আগে ভীমাই তাকে বলেছিল সে যদি এই কেসটা জেতে তাহলে ডিপার্টমেন্টের সবাই তাকে সেলুট করবে। ভীমার কথাই আজ সত্যি হয়েছে। সবাইকে আজ নিজের পাশে পেয়ে মঙ্গল অনেক খুশি হয় আর সেও তাদেরকে সেলুট করে। অবশেষে মঙ্গল নিজের ডিপার্টমেন্টের সবার মাঝে নিজের একটা পরিচয় বানাতে সফল হয়। আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আমি জানি না এই গল্পটাকে আপনারা কে কিভাবে নেবেন, তবে এই গল্পটার মূল কথা কিন্তু ট্রান্সজেন্ডারদেরকে প্রমোট করা ছিল না। এখানে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মানুষের জেন্ডার যাই হোক না কেন, সে ছেলে হোক, মেয়ে হোক বা অন্য কোনো লিঙ্গ, তার নিয়ত এবং তার যোগ্যতাটাই তার আসল পরিচয় বহন করে। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।